শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। লক্ষ্মীপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন অনার্স দ্বিতীয় বর্ষে সমাজবিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। তোমরা জানবে যে আমাদের কলেজ থেকে তোমাদের আগেই অনার্স প্রথম বর্ষ এবং একাদশ শ্রেণীর অনলাইন ক্লাস কার্যক্রম চলছিল। এখন আমাদের লক্ষ্মীপুর সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুল করিম স্যারের নির্দেশনা অনুযায়ী অনার্স দ্বিতীয় বর্ষের অনলাইন ক্লাস শুরু হচ্ছে। আশা করি তোমরা এই অনলাইন ক্লাস দ্বারা উপকৃত হবে। আর আজকে আমরা তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের যে কোর্সটি নিয়ে আসলে অনার্স দ্বিতীয় বর্ষের সমাজবিজ্ঞানের ছাত্রছাত্রীরা সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হয় সেটি হচ্ছে সোশ্যাল স্ট্যাটিস্টিক্স বা সামাজিক পরিসংখ্যান। আমরা এই সামাজিক পরিসংখ্যান কোর্সটি দিয়ে তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের অনলাইন ক্লাস শুরু করছি। আশা করছি তোমরা আমাদের সাথেই থাকবে। মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তোমাদের এই সোশ্যাল স্ট্যাটিস্টিক্স কোর্সটিতে আসলে থিওরি এবং পরিসংখ্যানিক যে গণিত দুই ধরনের কোশ্চেনই হয়ে থাকে। তার মধ্যে তোমাদের প্রথম যে চ্যাপ্টারটি আছে পরিসংখ্যান কি, পরিসংখ্যানের পরিচিতি, ওই চ্যাপ্টার থেকে একটি ব্রড কোশ্চেন হয়ে থাকে নর্মালি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা হয় সেই অধ্যায় থেকে, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে একটা থিওরিটিক্যাল কোশ্চেন হয়, বড় কোশ্চেন হয়, আর একটা শর্ট কোশ্চেন হয়। নর্মালি এখান থেকে একটা ব্রড একটা শর্ট কোশ্চেন হয়। তোমাদের দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে মূলত ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের একটা বড় ব্রড কোশ্চেন একটা শর্ট কোশ্চেন হয়। আমরা যেহেতু আগেও তোমাদের ক্লাস হয়েছে সেহেতু ধারণা করছি যে তোমাদের হয়তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কোর্সটি তোমরা ভালোভাবে আয়ত্ত করেছো বা টপিকটি। আজকে আমরা তোমাদের তৃতীয় অধ্যায় থেকে ক্লাস শুরু করছি, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। এইখান থেকেও তোমাদের একটি ব্রড কোশ্চেন এবং একটা ব্রড কোশ্চেন মানে একটা 10 নম্বরের কোশ্চেন এবং একটা 4 নম্বরের কোশ্চেন হয়। প্রতি বছরে এই ধারাবাহিকতায় কোশ্চেনটা হয়ে থাকে। তো এই অধ্যায় থেকেও ধারণা করা যায় যে একটা ব্রড কোশ্চেন এবং একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। তো মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, আমরা প্রথমে জানবো আসলে কেন্দ্রীয় প্রবণতাটা কি ও সেন্ট্রাল টেন্ডেন্সিটা কি। কেন্দ্রীয় প্রবণতা তো পরিসংখ্যানে অবিন্যস্ত উপাত্ত সমূহকে আমরা যখন গণসংখ্যা নিবেশনে সাজাই বা গণসংখ্যা নিবেশনে উপস্থাপন করি তখন আমরা দেখি যে অধিকাংশ উপাত্ত সমূহ নিবেশনের একটা মাঝামাঝি মানের দিকে একত্রিত অবস্থায় থাকে। অর্থাৎ আমরা যখন পরিসংখ্যানে যে অবিন্যস্ত উপাত্ত সমূহ থাকে সেই উপাত্ত সমূহকে আমরা যখন গণসংখ্যা নিবেশনে সাজাই তখন দেখতে পাই যে উপাত্ত সমূহ এই গণসংখ্যা নিবেশনের মাঝামাঝি একটা মানের দিকে একত্রিত অবস্থায় থাকে। এই মাঝামাঝি মানটাকে বলা হয় কেন্দ্রীয় মান। যে মানকে কেন্দ্র করে বা যে মানটার আশেপাশে উপাত্ত সমূহ বেশি পরিমাণে থাকে সেই মানটাকে বলা হয় কেন্দ্রীয় মান। আর এই কেন্দ্রীয় মানের দিকে অন্যান্য সংখ্যার বা রাশির ঘনীভূত হওয়ার বা একত্রিত হওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাটাকে বলা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। তাহলে সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে আমরা কি বললাম যে প্রথমত হচ্ছে যে গণসংখ্যা নিবেশনে আমরা যখন উপাত্ত সমূহকে সাজাই তখন আমরা দেখি যে উপাত্ত সমূহ একটা নির্দিষ্ট মানের দিকে একত্রিত অবস্থায় থাকে বা একটা নির্দিষ্ট মানের চারদিকে উপাত্তগুলো সব থেকে বেশি সংখ্যায় থাকে। এই মানটাকে বলা হয় কেন্দ্রীয় মান। আর এই কেন্দ্রীয় মানের দিকে অন্যান্য সংখ্যার বা রাশির একত্রিত হওয়ার বা ঝুঁকে থাকার প্রবণতাটাকেই বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা।
যেমন আমরা এটাকে একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি যে যেমন ধরো আমাদের সমাজবিজ্ঞান ক্লাসে 170 জন স্টুডেন্ট আছে, আমাদের অনার্স দ্বিতীয় বর্ষের সমাজবিজ্ঞানে 170 জন স্টুডেন্ট আমরা ভর্তি করেছিলাম। তো এখন যদি আমরা এই 170 জন স্টুডেন্টের রেজাল্টকে একটা পরিসংখ্যানিক উপাত্তের মাধ্যমে উপস্থাপন করতে চাই, তাহলে দেখব যে কিছু ছেলে মেয়ে পাবো হয়তো 170 জনের মধ্যে হয়তো 10 জন পাবো যাদের রেজাল্ট এ প্লাসের কাছাকাছি, অর্থাৎ জিপিএ এসএসসি তে তাদের জিপিএ 5 এর কাছাকাছি। আবার হয়তো দেখবো যে আরো 10 জন স্টুডেন্ট আছে যাদের জিপিএ প্রায় এ প্লাস বা জিপিএ 4 এর বেশি। আবার দেখা যাবে যে কিছু স্টুডেন্ট আছে যাদের জিপিএ 3 এর কাছাকাছি, কিন্তু বাকি যে বৃহৎ সংখ্যার ছাত্রছাত্রী বা বড় সংখ্যার ছাত্রছাত্রী, তার অধিকাংশ ছাত্রছাত্রীর জিপিএ থাকবে 3 এর উপর থেকে 4 এর মধ্যে, অর্থাৎ 3 থেকে 4 এর মধ্যে। তাহলে এই যে 3 থেকে 4 এর মধ্যে সব থেকে বেশি স্টুডেন্ট বা বেশি ছাত্রছাত্রীর ঝুঁকে থাকার প্রবণতা, এটা কি বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। হ্যান্সরাস কেন্দ্রীয় প্রবণতার একটা সংজ্ঞা দিয়েছেন, যে তিনি বলছেন যে সেন্ট্রাল টেন্ডেন্সি ইজ এ ডিভাইস টু নো দ্য পজিশন অফ ডিফারেন্ট গ্রুপ। সেন্ট্রাল টেন্ডেন্সি ইজ এ ডিভাইস টু নো দ্য পজিশন অফ ডিফারেন্ট গ্রুপ, অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা গণসংখ্যা নিবেশনের বিভিন্ন গ্রুপ বা শ্রেণীর অবস্থান জানার একটা প্রক্রিয়া। হ্যান্সরাস বলছেন যে কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে গণসংখ্যা নিবেশনের বা গণসংখ্যা নিবেশনের বিভিন্ন গ্রুপ বা শ্রেণীর অবস্থান নির্ণয়ের একটা প্রক্রিয়া। তাহলে আমরা জানার চেষ্টা করলাম যে কেন্দ্রীয় প্রবণতা কি। কেন্দ্রীয় প্রবণতা আমরা সহজ কথায় যেটা বললাম যে কেন্দ্রীয় মানের দিকে ঘনীভূত, অর্থাৎ উপাত্ত সমূহের একটা গণসংখ্যা নিবেশনের উপাত্ত সমূহের একটা কেন্দ্রীয় মানের দিকে ঘনীভূত হওয়ার যে ঝুঁক বা প্রবণতা, সেটাই কেন্দ্রীয় প্রবণতা। একটা কেন্দ্রীয় মানের দিকে গণসংখ্যা নিবেশনের উপাত্ত সমূহের ঘনীভূত হওয়ার ঝুঁককে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। এই কেন্দ্রীয় প্রবণতার গুরুত্বটা কি, বা আমরা কেন কেন্দ্রীয় প্রবণতাটা আলোচনা করি বা পড়ি গবেষণায়? প্রথমত হচ্ছে তথ্য সারির বৈশিষ্ট্য সম্পর্কে জানা। গুরুত্ব হচ্ছে তথ্য সারির বৈশিষ্ট্য সম্পর্কে জানা। কেন্দ্রীয় প্রবণতার মাধ্যমে আমরা কোনো তথ্য সারির প্রতিনিধিত্বকারী একক সংখ্যামান নির্ণয় করতে পারি, অর্থাৎ কোনো একটা তথ্য সারির প্রতিনিধিত্বকারী একক সংখ্যামান নির্ণয় করতে পারি, যার ফলে আমরা ওই তথ্য সারি সম্পর্কে ধারণা লাভ করতে পারি। যেমন ধরো আমরা মাথাপিছু আয় সম্পর্কে কেন্দ্রীয় প্রবণতার মাধ্যমে আমরা মাথাপিছু আয় প্রকাশ করি। যেমন আমরা গড়ের মাধ্যমে আমরা বলি যে বাংলাদেশের মানুষের গড় মাথাপিছু আয় প্রায় এখন $1800। এখন এই $1800 যে মাথাপিছু আয়, এটা আমরা কিভাবে জানি? আমরা তথ্য কালেকশন করি, তথ্য কালেকশন করে $1800 সম্পর্কে বলি, গড় করে এটা বের করি। কিন্তু আসলে কি বাংলাদেশের প্রত্যেক মানুষের মাথাপিছু আয় $1800? বাংলাদেশের দরিদ্র যারা, দেখা যাবে তাদের মাথাপিছু আয় আরো কম, আর যারা ধনী দেখা যাবে তাদের মাথাপিছু আয় অনেক বেশি। কিন্তু সাধারণভাবে আমরা এই গড় থেকে বা কেন্দ্রীয় প্রবণতা থেকে আমরা ধারণা করতে পারি যে গড়ে মাথাপিছু আয়টা এত, বা বেশিরভাগ মানুষের মাথাপিছু আয় এই $1800 কাছাকাছি। অর্থাৎ তথ্য সারি সম্পর্কে আমরা কেন্দ্রীয় প্রবণতার মাধ্যমে ধারণা লাভ করতে পারি কোনো একটা তথ্য সারি সম্পর্কে। তারপর সমগ্রক সম্পর্কে ধারণা লাভ করতে পারি। সমগ্রক সম্পর্কে ধারণা লাভ, কেন্দ্রীয় প্রবণতার মাধ্যমে আমরা একটা সমগ্রক সম্পূর্ণ, আমরা সমগ্রক কি? সমগ্রক হচ্ছে যে সমগ্রক বলতে আমরা সমগ্রকের ইংরেজিতে আমরা বলি পপুলেশন। পপুলেশন মানে হচ্ছে একটা তথ্য সারির সকল উপাত্ত, অর্থাৎ একটা তথ্য সারিতে যত উপাত্ত আছে সবাই হচ্ছে সমগ্র, অর্থাৎ একটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল যেখান থেকে আমরা কালেক্ট করি সেটাকে বলা হচ্ছে সমগ্র। যেমন বাংলাদেশে যদি আমি বলি যে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয়, যদি আমি গবেষণা বলি যে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় $1800, তাহলে এখানে সমগ্র হবে সমগ্র বাংলাদেশের মানুষ। সমগ্র বাংলাদেশের মানুষ মিলে আমাদের এই সমগ্র গঠিত হচ্ছে। তাহলে
সমগ্রক সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের মাধ্যমে। আমরা এই যে বললাম যে মাথাপিছু আয়, এখন এই মাথাপিছু আয় বের করার জন্য আসলে বাংলাদেশের সকল মানুষের ইনকাম জানার প্রয়োজন হয় না। আমরা কি করি, একটা নির্দিষ্ট এলাকা সিলেক্ট করি বা স্যাম্পলের মাধ্যমে নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষকে আমরা স্যাম্পল হিসেবে নেই। স্যাম্পল হিসেবে নিয়ে তাদের কাছ থেকে আমরা তাদের ইনকাম সম্পর্কে ধারণা লাভ করে তারপর এটা গড় বের করে সমগ্র বাংলাদেশের সম্পর্কে এটা ব্যাখ্যা করি বা বিশ্লেষণ করি। তাহলে আমরা স্যাম্পল কালেক্ট করে পুরো বাংলাদেশ সম্পর্কে ধারণা এভাবে নিতে পারি। এভাবে আমরা সমগ্র সম্পর্কে ধারণা লাভ করতে পারি। তারপর তথ্যের ব্যাখ্যা বিশ্লেষণে সাহায্য করে। আমরা জানি যে সমাজবিজ্ঞানের মূল কাজ হচ্ছে গবেষণা। আমরা সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে আমরা কি করি, কোনো একটা ঘটনা ঘটলে সেই ঘটনার পিছনের যে কারণ, অর্থাৎ ঘটনাটি কেন ঘটলো সেই কারণটা আমরা খুঁজে বের করার চেষ্টা করি। আর এই কারণ বের করার জন্য আমরা বিভিন্ন ধরনের গবেষণা করে থাকি। এই গবেষণা করার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের পরিসংখ্যানিক কৌশল করে থাকি। গড়, মধ্যক, প্রচুরক এগুলো আমরা বের করে থাকি। এইগুলো বের করার মাধ্যমে আমরা কোনো একটা তথ্যের ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি। এগুলো হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার গুরুত্ব। তো আমরা শুরুতেই বলেছি যে তোমাদের এইখান থেকেও কিছু থিওরিটিক্যাল কোশ্চেন আসে, যেমন কেন্দ্রীয় প্রবণতা কি। তোমাদের যে ব্রড কোশ্চেন গুলো আসে শুরুতেই হয়তো দিয়ে দিবে যে কেন্দ্রীয় প্রবণতা কি, তারপর একটা ম্যাথ দিবে। তো এই জন্য শর্ট করে তোমরা কেন্দ্রীয় প্রবণতা কি, কেন্দ্রীয় প্রবণতার গুরুত্ব কি, কেন্দ্রীয় প্রবণতার বৈশিষ্ট্য কি এবং কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কি, এই কয়েকটা বিষয় তোমরা জেনে নিবে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে যে কেন্দ্রীভূত হওয়ার যুগসম্পন্ন সংখ্যা মানকে মধ্যক মান অথবা অবস্থান পরিমাপ করার যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। তো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপে আমরা মূলত 3 ধরনের কেন্দ্রীয় প্রবণতা দেখে থাকি। টাইপস অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের ধরন। আমরা 3 ধরনের কেন্দ্রীয় প্রবণতা দেখে থাকি। একটা হচ্ছে গাণিতিক গড় বা যোজিত গড়, মধ্যমা আমরা সমাজবিজ্ঞানে মূলত 3 ধরনের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ করে থাকি। একটা হচ্ছে গাণিতিক গড় বা যোজিত গড়, একটা হচ্ছে মধ্যমা, আর একটা হচ্ছে প্রচুরক। এই গাণিতিক গড়কে আবার 3 ভাগে বা যোজিত গড়কে আবার 3 ভাগে ভাগ করা হয়। তাহলে আমরা বললাম যে কেন্দ্রীয় প্রবণতা মূলত 3 প্রকার: গাণিতিক গড় বা যোজিত গড়, মধ্যমা এবং প্রচুরক। এই গাণিতিক গড়টাকে আবার 3 ভাগে ভাগ করা হয়। গাণিতিক গড়কে আবার 3 ভাগে ভাগ করা হয়: জ্যামিতিক গড়, তরঙ্গ গড় এবং দ্বিঘাত গড়। তবে আমরা শুধুমাত্র যোজিত গড় বা গাণিতিক গড়টাকে দেখব। এই জ্যামিতিক গড়, তরঙ্গ গড় এবং দ্বিঘাত গড় আমাদের ওরকম প্রয়োজন হয় না। আমরা শুধুমাত্র যোজিত গড় বা গাণিতিক গড় এই কনসেপ্টটা নিয়ে আলোচনা করব। তোমাদের এইটাই আসে পরীক্ষাতে। তো গড় বলতে আমরা কি বুঝি আসলে? অ্যারিথমেটিক মিন বা অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড় এটা কি? কেন্দ্রীয় প্রবণতাতে যে পরিসংখ্যানিক কৌশলটি সবথেকে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের ক্ষেত্রে বা সমাজে গবেষণার ক্ষেত্রে যে পরিসংখ্যানিক কৌশলটি সবথেকে বেশি ব্যবহৃত হয়
সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড় বা যোজিত গড়। এটা আমরা কিভাবে বের করি? এটা বের করি হচ্ছে আমরা যে মোট যে উপাত্ত সংখ্যা থাকে সেই উপাত্ত সংখ্যাকে যোগ করে উপাত্ত সংখ্যাকে তথ্য রাশিকে যোগ করে তারপর মোট সংখ্যা দ্বারা আমরা এই তথ্য রাশিকে ভাগ করে দিই। নরমালি আমরা এভাবে করে থাকি। এই গাণিতিক গড় দ্বারা আমরা আসলে কোনো একটা তথ্যর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করতে পারি। যেমন ধরো আমরা ক্রিকেট খেলা সবাই দেখি, তো ক্রিকেটে কে কত ভালো ব্যাটসম্যান সেটা জানার জন্য আমরা কি করি, তার ব্যাটিং গড় দেখি। ব্যাটিং গড়টা কেমন, যেমন সে একজন ব্যাটসম্যান কতগুলা ম্যাচ খেলে বা কতগুলা ম্যাচে সে এখন পর্যন্ত অংশগ্রহণ করেছে, তার মোট রান কত। ধরা যাক যে আমরা সচিন টেন্ডুলকারের কথা মোটামুটি সবাই জানি যারা ক্রিকেট খেলা দেখি। তো ক্রিকেট খেলায় সচিন টেন্ডুলকারের ওয়ানডেতে রান হচ্ছে প্রায় 18,000। সাপোজ সচিন টেন্ডুলকারের রান 18,000 তার মোট রান। এখন সে হয়তো ম্যাচ খেলেছে বা ক্রিকেট ওয়ানডে খেলেছে 400। এই 400 দিয়ে আমরা যদি 18,000কে ভাগ করে দেই তাহলে যে ভাগফলটা পাবো সেটাই হচ্ছে তার ব্যাটিং গড় বা প্রতি ম্যাচ প্রতি তার গড়ে রান। অর্থাৎ আমরা মোট রান সংখ্যাকে মোট ম্যাচ দিয়ে ভাগ করে দিলাম। এভাবে আমরা গাণিতিক গড় নরমালি বের করে থাকি। অর্থাৎ একই বৈশিষ্ট্য সম্পন্ন তথ্য রাশির মান সমূহের যোগফলকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে গাণিতিক গড় বের করা হয়। একই বৈশিষ্ট্য সম্পন্ন তথ্য রাশির মান সমূহকে বা মান সমূহের যোগফলকে মোট তথ্য রাশি দ্বারা ভাগ করে গাণিতিক গড় বের করা হয়। একই বৈশিষ্ট্য সম্পন্ন যে সকল তথ্য রাশি থাকবে তাদের যোগফলকে মোট তথ্য রাশি দ্বারা ভাগ করার মাধ্যমে আমরা গাণিতিক গড় বের করতে পারি। গাণিতিক গড় প্রকাশ করা হয় x বার, এটাকে বলি আমরা মিন বা x বার। এই x বার দিয়ে গাণিতিক গড় বা মিন প্রকাশ করা হয়। তাহলে নরমালি এটার সূত্র হচ্ছে সামেশন অফ x বাই n। আমরা বলছি যে কোন একই বৈশিষ্ট্য সম্পন্ন তথ্য রাশির সামেশন মানে হচ্ছে যোগ, যোগফলকে মোট তথ্য রাশি অর্থাৎ n নাম্বার অফ উপাত্ত দ্বারা যোগফলকে আমরা ভাগ করার মাধ্যমে গাণিতিক গড় পেয়ে থাকি। একই বৈশিষ্ট্য সম্পন্ন তথ্য রাশির যোগফলকে মোট তথ্য রাশি দ্বারা ভাগ করে আমরা গাণিতিক গড় পেয়ে থাকি। তাহলে এটা হচ্ছে x বারটা হচ্ছে গাণিতিক গড়ের প্রতীক সিম্বল, সামেশন অফ x হচ্ছে তথ্য রাশি যোগফল আর n হচ্ছে মোট তথ্য রাশি। এর মাধ্যমে আমরা গাণিতিক গড় পেয়ে থাকি। যেমন আমরা যদি এরকম একটা কোনো তথ্য রাশি পাই যে ধরে নিলাম এখানে আমাদের সমাজবিজ্ঞানের 5 জন স্টুডেন্টের বা 5 জন ছাত্রের সমাজবিজ্ঞানের 5 জন ছাত্রের জিপিএ এসএসসি বা এইচএসসি পরীক্ষায় জিপিএ। এখন তাদের যদি আমি গড় বের করতে যাই যে আমাদের সমাজবিজ্ঞানের 5 জন ছাত্রের গড় জিপিএ কত, তাহলে আমি এই সূত্র প্রয়োগ করে এটা বের করতে পারবো। আমরা বলছিলাম যে একই বৈশিষ্ট্য সম্পন্ন তথ্য রাশির যোগফল, তাহলে আমার কি করতে হবে, এই তথ্য রাশিটাকে যোগ করতে হবে। যোগ করলে কত হবে 19। তথ্য রাশির যোগফল হবে 19। মোট তথ্য রাশি হবে কত n, n সমান কত হবে 1 2 3 4 5। এটা ভাগ করলে আমরা যে রেজাল্টটা পাবো সেটাই হবে আমার গাণিতিক গড়। তাহলে সহজভাবে আমরা গাণিতিক গড় বলতে বুঝলাম যে একই বৈশিষ্ট্য সম্পন্ন কোন তথ্য রাশিকে বা তথ্য রাশির যোগফলকে মোট তথ্য রাশি দ্বারা ভাগ করে যে ফলাফল পাওয়া যায় সেটাই হচ্ছে গাণিতিক গড়। গাণিতিক গড় বের করার ক্ষেত্রে আমরা সাধারণত দুইটি সূত্র ব্যবহার করে থাকি। একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। আবার আমরা জানি যে উপাত্ত আমরা যখন বিশ্লেষণ করি বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করি, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে আমরা দেখি উপাত্ত বিন্যস্ত হতে পারে আবার অবিন্যস্ত হতে পারে। বিন্যস্ত উপাত্তের জন্য সূত্র একরকম হয়, অবিন্যস্ত উপাত্তের জন্য সূত্র অন্যরকম হয়।
তো আমরা প্রথমে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গাণিতিক গড় কিভাবে বের করব সেটা আমরা দেখি। যেমন অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গাণিতিক গড় বের করার সূত্র হচ্ছে সামেশন অফ x বাই n। যদি উপাত্ত অবিন্যস্ত থাকে তাহলে গাণিতিক গড়ের সূত্র হচ্ছে সামেশন অফ x বাই n। যেমন আমরা বললাম যে সমাজবিজ্ঞানের 5 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় আমরা বের করব। তাহলে 5 জন ছাত্র আমরা বলতে পারি গড় নম্বর আমরা হবে একজন 22, একজন 23, একজন 15। তাহলে আমরা কি করব, যদি সমাজবিজ্ঞানের 5 জন ছাত্র তাদের নম্বর, এখন এটার থেকে যদি আমরা গড় বের করি, উপাত্তটা কি, উপাত্তটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত, বিন্যস্ত নয়, প্রত্যেকটাই আলাদা আলাদা উপাত্ত। এই উপাত্ত থেকে আমরা গাণিতিক গড়ের সূত্র হচ্ছে x বার ইকুয়াল টু সামেশন অফ x বাই n। এখন আমরা কি করব, এটা হচ্ছে নম্বর হচ্ছে x, তাহলে আমরা এটা যোগফলটা বের করে ফেলব। যোগফল বের করে আমাদের এখানে n কত হবে, n হবে 5। এই 5 দিয়ে এই যোগফলটাকে বের করলে আমরা সমাজবিজ্ঞান 5 জন ছাত্রের গাণিতিক গড় বের করতে পারবো। এটা হচ্ছে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমরা এই সূত্র দিয়ে গাণিতিক গড় বের করি। আবার উপাত্ত যদি বিন্যস্ত থাকে তাহলে গাণিতিক গড়ের সূত্র হচ্ছে সামেশন অফ fx বাই n। আমরা বলছি যে দুই ধরনের পদ্ধতি আমরা ব্যবহার করি, একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। আমরা প্রথম প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথডটা আমরা প্রথম দেখব, তারপর সংক্ষিপ্ত পদ্ধতিটা আমরা দেখব। তাহলে আমরা বললাম যে যদি উপাত্তটা বিন্যস্ত থাকে, উপাত্ত বিন্যস্ত থাকলে গাণিতিক গড়ের সূত্র হচ্ছে সামেশন অফ fx বাই n। এইখানে x হচ্ছে f হচ্ছে ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা, x হচ্ছে চলক মান আর n হচ্ছে মোট চলক সংখ্যা। যদি বিন্যস্ত উপাত্ত থাকে, বিন্যস্ত উপাত্ততে আমরা সামেশন অফ fx বাই n এই সূত্রটি ব্যবহারের মাধ্যমে গাণিতিক গড় বের করতে পারি। যেমন তোমাদের একটা एग्जांपल দেওয়া আছে যে গণসংখ্যা সারণীতে 150টি দলের আকার অনুসারে শ্রেণীবিভাগ দেওয়া হলো, এদের গাণিতিক গড় বের করো। যেমন এখানে দলের আকার দেওয়া আছে, এখানে একটা ডাটা দেওয়া আছে যে একটা দলের সংখ্যা দেওয়া আছে এবং তার সদস্যদের আকার দেওয়া আছে। এখন আমরা এখান থেকে তার গাণিতিক গড় বের করব। গাণিতিক গড় বের করার জন্য আমরা প্রথমেই বলেছি এটা কি, এই সদস্য সংখ্যাটা হবে, এটা হবে f বা ফ্রিকোয়েন্সি আর এটা হবে x বা চলক মান। তাহলে এইখানে আমাদের নাম্বার অফ n হবে আমাদের কত, আমাদের n হচ্ছে এগুলো যোগফল বের করলে আমরা পাবো 150। এখন আমরা সূত্রতে বলেছিলাম যে গড় ইকুয়াল টু সামেশন অফ fx বাই n।
আমাদের এখানে কি দেওয়া আছে, f দেওয়া আছে, x দেওয়া আছে, x এবং f দেওয়া আছে। আমরা কি করব, fx বের করব। fx বের করার জন্য কি করব, আমরা x এর সাথে f গুণ করব। তো x এর মানের সাথে f এর মান গুণ করে fx বের করব। যেমন এখানে আমরা পাবো 40, এখানে পাবো 125, এখানে পাবো 360, এখানে পাবো 280, এখানে পাবো 120। তাহলে এইভাবে আমরা সামেশন অফ fx সমান কত পাবো, সামেশন অফ fx সমান পাবো 925। তাহলে আমরা দেখলাম যে আমাদের প্রশ্নে দেওয়া আছে দলের সংখ্যা দেওয়া আছে এবং এই দলের আকার অনুযায়ী আমাদের দলের সদস্য সংখ্যা দেওয়া আছে। এই সদস্য সংখ্যা থেকে আমরা কি করব, গাণিতিক গড় বের করব। গাণিতিক গড় বের করার জন্য আমরা সূত্রটি দেখলাম যে গাণিতিক গড় বের করার জন্য আমাদের কি করতে হয়, দলের সংখ্যার সাথে অর্থাৎ এই ফ্রিকোয়েন্সির সাথে দলের আকারে আমরা গুণ করে সামেশন অফ fx বের করার মাধ্যমে আমরা সূত্র অনুযায়ী এটা করতে পারি। তাহলে আমরা এখানে সামেশন অফ fx সমান পেয়ে গেলাম 925 আর n মানে মোট সদস্য সংখ্যা হচ্ছে 150 দিয়ে 925 কে ভাগ করার মাধ্যমে আমরা গাণিতিক গড় পেয়ে যাব। ভাগ করলে আমরা পাবো হচ্ছে 6.17। তাহলে 6.17 হবে আমাদের গাণিতিক গড়। অর্থাৎ এখানে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যদি চলকগুলো এরকম বিচ্ছিন্নভাবে দেওয়া থাকে, বিচ্ছিন্ন চলক এবং সদস্য সংখ্যা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা এই সূত্র বা এইভাবে গাণিতিক গড় বের করতে পারি। সূত্রটা হচ্ছে সামেশন অফ fx বাই n। এই সূত্র দ্বারা আমরা এই বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে গড় বের করতে পারি। আবার আমরা দেখি যে আরেক ধরনের পরিসংখ্যানিক উপাত্ত থাকে যেগুলোতে শ্রেণী ব্যক্তি দেওয়া থাকে। তোমাদের প্রশ্নে যে কোশ্চেনগুলো আসে মূলত সেগুলোতে শ্রেণী ব্যক্তি দেওয়া থাকে, শ্রেণী ব্যক্তি দেওয়া উপাত্ত দেওয়া থাকে, সেইখান থেকে গাণিতিক গড় বের করতে বলা হয়। যেমন তোমাদের উদাহরণ 3 নম্বর উদাহরণে এখানে দেওয়া আছে যে নিচের তথ্য সারির অসম শ্রেণী ব্যক্তি থেকে গাণিতিক গড় নির্ণয় করো। এই ক্ষেত্রে যেমন তোমাদের যেটা দেওয়া আছে শ্রেণী ব্যক্তিকে আমরা বলি ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে। ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে 5 থেকে 15, 15 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। আর দেওয়া আছে আমাদের ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা দেওয়া আছে 10, 20, 50, 25, 10। অর্থাৎ তোমাদের প্রশ্নের মাঝে এই ইনফরমেশনটা দেওয়া থাকে। তোমাদের পরীক্ষায় যে প্রশ্ন আসে সেই প্রশ্নে এই ইনফরমেশনটুকু দেওয়া থাকবে, ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকবে, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। এইখান থেকে তোমরা সূত্র অনুযায়ী তোমাদের প্রয়োজনীয় উপাত্তগুলো বের করে নেবে। যেমন আমরা বলছি যে গাণিতিক গড় বের করার সূত্র হচ্ছে x বার ইকুয়াল টু সামেশন অফ fx বাই n। এখন যেহেতু এখানে ক্লাস ইন্টারভ্যাল দেওয়া, সেহেতু এখানে আমাদের x এর মানটা দেওয়া নেই। আমাদের কি দরকার হবে, x হচ্ছে মধ্যমান। যেহেতু ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে, সেহেতু ক্লাস ইন্টারভ্যাল এরকম ডাটা দেওয়া থাকলে আমাদের কি করতে হবে, একটা মধ্যমান বের করতে হবে। এই শ্রেণীর মধ্যমানটা বের করতে হবে। x মানে হচ্ছে শ্রেণীর মধ্যমান। এই যে প্রত্যেকটা শ্রেণী দেওয়া আছে, প্রত্যেকটা শ্রেণী থেকে আমাদের x বের করে নিতে হবে। এই xটা আমরা কিভাবে বের করব, x বের করার নিয়ম হচ্ছে শ্রেণীর প্রথম সংখ্যা শেষ সংখ্যা বা শ্রেণীর দুটি সংখ্যা যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দিব। শ্রেণীর মধ্যমান বা x বের করার নিয়ম হচ্ছে এই শ্রেণীর দুটি সংখ্যাকে যোগ করে এই দুটি সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে দেব। যেমন এটার x কত হবে, প্রথম যে শ্রেণী ব্যক্তি 5 আর 15, এখান থেকে আমরা x কিভাবে বের করব, 5 এবং 15 যোগ করব। প্রথম কত হবে 20, 20 কে আবার সংখ্যা কয়টা, 2টি, 2 দিয়ে ভাগ করে দেব। ভাগ করলে আমরা এখানে পাবো 10। তারপরটা দেখো 15 থেকে 30,
15 30 যোগ করো, যোগ করলে কত হবে 45। 45 কে আমরা আবার কি করব 2 দিয়ে ভাগ করব, কত হবে 22.5। তারপরে 30 থেকে 40, এখানে কত হচ্ছে দুইটা যোগ করলে 70। 70 কে আবার 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে আমরা পাবো হচ্ছে 35। 40 থেকে 50 90, এখানে আছে 45। 50 থেকে 60, এখানে আছে 110। 110 কে আমরা পাবো 55। অর্থাৎ এখানে আমাদের কাজ হচ্ছে আমাদের প্রথমে x বের করে নিতে হবে, শ্রেণীর মধ্যমান বের করে নিতে হবে। আমরা আগে যে প্রথম অঙ্কটা দেখলাম যে এটা ছিল এরকম ক্লাস ইন্টারভ্যাল দেওয়া ছিল না, শুধুমাত্র একটা শ্রেণী ছিল যে 5 4 3 2 এরকম দেওয়া ছিল, ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল। এই ক্ষেত্রে আমাদের এক্সটা বের করার প্রয়োজন হয় নাই। কিন্তু যদি এরকম ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকে তাহলে আমাদের শ্রেণীর মধ্যমান বা এক্স এর মানটাকে প্রথমেই বের করে নিতে হবে। আর এক্স এর মানটা বের করার নিয়মটা হচ্ছে যে আমরা বললাম যে শ্রেণীর দুটি সংখ্যাকে যোগ করব, শ্রেণীর দুটি সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করার মাধ্যমে আমরা শ্রেণীর মধ্যমানটা পেয়ে যাই। তাহলে আমরা কি পেলাম, আমাদের সূত্রের প্রয়োজনীয় f পেয়ে গেলাম, আমাদের সূত্রের প্রয়োজনীয় x পেয়ে গেলাম। আমাদের দরকার হবে n। nটা আমরা কিভাবে বের করব, n হচ্ছে এই f এর যে যোগফল সেটা হবে n। ফ্রিকোয়েন্সি, টোটাল যে ফ্রিকোয়েন্সি বা টোটাল যে এই f এর যোগফল সেটাই আমরা f হিসেবে, বা গণসংখ্যার যে যোগফল সেই গণসংখ্যার যোগফলই হবে টোটাল নাম্বার। তাহলে এটার যোগ করলে আমরা n পাবো। তাহলে কত হবে, এখানে 10 20 30, 30 আর 50 80, 90 আর 25, এখানে আমরা পাচ্ছি 115। n সমান আমরা পাচ্ছি 115। আমরা n পেয়ে গেলাম, f পেলাম, x পেলাম। এখন আমাদের দরকার হবে fx। fx কি করব, f এর সাথে x গুণফল বের করব। ফ্রিকোয়েন্সির সাথে শ্রেণীর মধ্যমানের গুণফল হচ্ছে fx। তাহলে গুণ করি আমরা, 10 10 আমরা পাবো 100, 22 20 আমরা পাবো হচ্ছে 22.5, 20 পাবো 450, 35 50 পাবো হচ্ছে 1750, 25 45 আমরা পাবো 1125 এবং 10 55 গুণ করলে আমরা পাবো 550। fx কিভাবে বের করলাম, আমরা f এর সাথে x গুণ করে দিলাম। এখন আমরা কি করব, এই টোটাল যোগফলটা আমরা বের করব। এটা টোটাল যোগফল, সামেশন অফ fx। সামেশন অফ fx এই সবগুলোর যোগফল যদি আমরা বের করি, যোগফল বের করলে আমরা পাবো 3975। তাহলে আমরা আমাদের গড় বের করার জন্য যে সমস্ত উপাত্ত প্রয়োজন ছিল আমরা সবগুলোই পেয়ে গেলাম। আমরা তাহলে এখন সূত্র অনুযায়ী আমরা আমাদের প্রাপ্ত ডাটাটা বসিয়ে দিই। n সমান কত পেলাম আমরা 115, আবার সামেশন অফ fx সমান পেলাম আমরা 3975। তাহলে এটা দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি, ভাগ করলে আমরা কি পাবো, ভাগ করলে আমরা গড় হিসেবে পাবো হচ্ছে 34.57। এটা দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি, ভাগ করলে আমাদের গড় ফল আসবে 34.57। তাহলে এটাই হচ্ছে গাণিতিক গড় বের করার সরাসরি পদ্ধতি বা ডাইরেক্ট পদ্ধতি। তাহলে এইখানে আমরা প্রথমে কি বললাম যে তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে হচ্ছে এই অংশটুকু, ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকবে, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। তোমাদের এই দুটি অংশ বের করে নিতে হবে। প্রথমে আমরা বের করব হচ্ছে মধ্যমান। মধ্যমান বের করার জন্য আমরা কি বললাম, একটা শ্রেণীর মধ্যমান বের করার জন্য শ্রেণীর দুটি সংখ্যাকে আমরা যোগ করব। এই শ্রেণীর দুটি সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব। ভাগ করলে আমরা শ্রেণীর মধ্যমানটা পেয়ে যাব। আর আমাদের সূত্রের প্রয়োজনে আমাদের দরকার হবে fx। আমরা f কি, f হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, এটা তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে। x টা আমরা বের করব, বের করে আমরা f এর সাথে x গুণ করে আমরা fx পাবো। তারপরে টোটাল fx এর যোগফলটা হবে সামেশন অফ fx, আর এই ফ্রিকোয়েন্সির যোগফল হবে n। এর মাধ্যমে আমরা এটা বের করতে পারি, গাণিতিক গড় বের করতে পারি। এটা হচ্ছে গাণিতিক গড় বের করার সরাসরি পদ্ধতি। গাণিতিক গড় বের করার আরেকটা উপায় হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি।
গাণিতিক গড় বের করার আরেকটা পদ্ধতি আছে, সেটাকে বলা হয় সংক্ষিপ্ত পদ্ধতি। এই একই অঙ্কটাকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতির মাধ্যমেও বের করতে পারবো। সংক্ষিপ্ত পদ্ধতির ক্ষেত্রে সূত্র হচ্ছে x বার ইকুয়াল টু a প্লাস সামেশন অফ f d, সামেশন অফ f d। এই f d কে আমরা একটা আলাদাভাবে লিখতে পারি a প্লাস সামেশন অফ f x মাইনাস a বাই n। এই একই সূত্র, এটাকে ভেঙে আমরা এটা লিখতে পারি। এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় বের করার সূত্র। এই সূত্র অনুযায়ী আমরা আগে যে অঙ্কটা করেছিলাম একই অঙ্কটা আমরা আবার দেখি। যে এখানে আমাদের ক্লাস ইন্টারভ্যাল দেওয়া ছিল, ক্লাস ইন্টারভ্যাল দেওয়া ছিল 5 থেকে 15, 15 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল, ফ্রিকোয়েন্সি ছিল 10, 20, 50, 25, 10। তো এইটুকু আমাদের দেওয়া থাকবে। আমরা এই চাইলে এই সূত্রটা দিয়েও গাণিতিক গড় বের করতে পারবো। এই গাণিতিক গড়ে এই সূত্র দিয়ে বের করার জন্য আমাদের এ দরকার হবে। এই এ কি? এ হচ্ছে একটা কল্পিত গড়। এই এ হচ্ছে একটা কল্পিত গড়। যেমন আমরা এখানে আমরা সংখ্যা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 10, 20, 50, 25, 10। এইখান থেকে আমরা ধরে নিব যে কোনো একটা সংখ্যা হচ্ছে গড় হবে। কোনো একটা সংখ্যাকে আমরা কল্পিত, এখানে ফ্রিকোয়েন্সি যে দেওয়া থাকবে সেই ফ্রিকোয়েন্সি থেকে আমরা এখান থেকে কোনো একটা সংখ্যাকে আমরা কল্পিত গড় হিসেবে ধরে নিব। আমরা প্রথমে কি করি, এক্সটা বের করে নিই। এক্স হচ্ছে এই ক্ষেত্রেও আমাদের এক্স বের করার প্রয়োজন হবে। এক্স কি? এক্স হচ্ছে মধ্যমান, শ্রেণীর মধ্যমান। প্রথমে আমরা শ্রেণীর মধ্যমানটা বের করে নিই। শ্রেণীর মধ্যমান এখানে কত হবে? 10, 22.5, 35, 45, 55। আমরা শ্রেণীর মধ্যমান বের করে নিলাম। আগে একই উপায়ে শ্রেণীর মধ্যমান বের করলাম, এই দুটি সংখ্যা যোগ করলাম, যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা প্রতি সংখ্যার ক্ষেত্রে x এর মান বের করে নিলাম। এখন আমরা ধরে নিব যে এইখানের এই x এর মধ্যে কোনো একটা সংখ্যা হবে আমার কল্পিত গড়, বা আমরা যে শ্রেণীর মধ্যমানটা বের করলাম মধ্যমানের মধ্যে কোনো একটা সংখ্যাকে আমরা কল্পিত গড় বা a হিসেবে ধরে নিব। a সমান হচ্ছে কল্পিত গড়, কল্পিত গড়। এখন আমরা কোন সংখ্যাটাকে কল্পিত গড় হিসেবে ধরে নিব? এই ক্ষেত্রে উপায় হচ্ছে যে সবথেকে বড় বা সবথেকে ছোট সংখ্যাকে কল্পিত গড় হিসেবে না ধরে মাঝামাঝি কোনো একটা সংখ্যাকে কল্পিত গড় হিসেবে ধরে নেওয়া। অর্থাৎ সবথেকে 10 নিলাম না, 55 নিলাম না, আমরা মাঝের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের কল্পিত গড় বা আমাদের গড় এটা হতে পারে। তাহলে আমরা কি করব? প্রথমেই ক্লাস ইন্টারভ্যাল থেকে আমরা শ্রেণীর মধ্যমান বের করব। সেই মধ্যমান থেকে আমরা এ ধরে নিব। এ হচ্ছে এই রেখা, এই সারি, তথ্য সারির কল্পিত গড়। তাহলে আমরা ধরে কল্পিত গড় কোনটাকে ধরবো? মাঝামাঝি কোনো একটা সংখ্যা, আমাদের উপাত্ত রাশি যেটা দেওয়া থাকবে এই উপাত্ত সংখ্যার মধ্য থেকে মাঝামাঝি যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমরা ধরে নিব কল্পিত গড় বা এ হিসেবে। এখন আমরা কি করব? তারপরে আমরা সূত্রতে কি দেখলাম যে f, সূত্র লিখলাম d, সামেশন অফ f d। আমাদের f আছে, আমাদের f দেওয়া আছে, আমাদের বের করা লাগবে d। d বের করার উপায় কি? d সমান হচ্ছে d সমান x মাইনাস a। d হচ্ছে x মাইনাস a। তাহলে আমরা এখানে d টা বের করি। আমাদের d বের করা লাগবে। d সমান কি বললাম আমরা? x মাইনাস a। অর্থাৎ কল্পিত গড় থেকে, এই যে কল্পিত গড়, এই কল্পিত গড় থেকে আমরা x এর যে মান সেই x এর মানকে বিয়োগ করলে d পাবো। আমাদের x এর মান কোনটা? এটা হচ্ছে x। x এর মান হচ্ছে এইগুলো। এই x এর মান থেকে, প্রত্যেকটা x এর মান থেকে আমরা আমাদের কল্পিত গড় বিয়োগ করে দিব। তাহলে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে আমাদের কল্পিত গড় কত?
এ সমান হচ্ছে আমরা পাচ্ছি, এ সমান আমরা ধরে নিলাম এখানে 35, আমাদের কল্পিত গড় হচ্ছে 35। এখন আমরা ডি বের করব। ডি বের করার জন্য কি করতে হবে, আমাদের x মাইনাস এ বের করতে হবে। তাহলে দেখো প্রথম যে সংখ্যা তথ্য রাশি, এইখানে আমাদের x এর মান কত 10, এর মান কত 35, তাহলে ডি এর মান কত হবে, x থেকে আমরা এর মান বাদ দিয়ে দিব, তাহলে আমরা x এর মান পেলাম 10, এর মান পেলাম, এটা হচ্ছে 35 সমান হচ্ছে a। এটা হচ্ছে আমাদের a কল্পিত গড়। এখন কি করব, আমরা x থেকে এই a বাদ দিব, তাহলে 10 থেকে 35 বাদ দেওয়া লাগবে, তাহলে আমাদের কত থাকবে -25। প্রথমটাতে আমরা পাই -25। তারপরে দেখো 22.5, 22.5 থেকে 35 বাদ দিব, আমরা কত পাবো, 22.5 থেকে 35 বাদ দিলে পাবো -12.5। আবার এইখানে 35 থেকে আমরা কি করব, আবার 35ই বাদ দিব, 35 থেকে 35 বাদ দিলে আমরা পাবো 0। 45 থেকে আমরা আবার 35 বাদ দিব, বাদ দিলে আমরা পাবো 10। 55 থেকে আমরা 35 বাদ দিব, পাবো 20। আশা করি তোমরা ডি এর মানটা কিভাবে বের করতে হয় সেটা বুঝতে পেরেছো। আমি আবার বলি, তোমাদের পরীক্ষায় এই অংশটুকু দেওয়া থাকবে, ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকবে, এফ দেওয়া থাকবে। আর যদি তোমাদের উপাত্তটা এরকম শ্রেণীব্যাপ্তি সম্পন্ন উপাত্ত হয়, তাহলে শুরুতেই আমার কাজ হবে এক্স বের করা। এক্স মানে হচ্ছে শ্রেণীর মধ্যমান বের করা। মধ্যমানটা আমরা কিভাবে বের করি, মধ্যমানটা বের করি এই দুটি শ্রেণীব্যাপ্তির দুটি সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই। শ্রেণীব্যাপ্তির দুটি সংখ্যা যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করি। এখানে 5 আর 15 যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে পেলাম 10, 15 30 যোগ করে 2 দিয়ে ভাগ করে পেলাম 22.5। এভাবে সবগুলো বের করলাম, অর্থাৎ আমরা x বের করলাম। তারপর আমরা বের করব হচ্ছে d। d ক্ষেত্রে d বের করার সূত্র হচ্ছে x - a। এখন a কি, আমরা এখানে a বলছি যে a হচ্ছে কল্পিত গড়, অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে তোমরা যদি গড় বের করতে চাও, তাহলে প্রথম যখন আমরা মধ্যমানটা বের করব, মধ্যমান বের করার সাথে সাথে আমরা একটা কল্পিত গড় ধরে নিব যে এই সংখ্যার ক্ষেত্রে এটা আমার কল্পিত গড়। এখন কোনটাকে ধরবো কল্পিত গড় হিসেবে, আমরা ধরবো হচ্ছে মাঝামাঝি, এই উপাত্তের মাঝামাঝি কোনো একটা সংখ্যাকে কল্পিত গড় হিসেবে ধরবো। সব থেকে বড় সংখ্যা কেউ ধরবো না, 55 কেউ ধরবো না, আবার 10 কেউ ধরবো না, আমরা মাঝামাঝি যে সংখ্যাটা আছে সেটাকেই কল্পিত গড় হিসেবে ধরে নিব। আমরা এখানে ধরে নিলাম যে আমাদের কল্পিত গড় হচ্ছে 35, তাহলে a সমান হচ্ছে 35। তারপর আমরা কি করব, d বের করব। d সমান কি, d হচ্ছে x - a। d মানে হচ্ছে x - a, অর্থাৎ তোমার মধ্যমান থেকে তুমি যে কল্পিত গড়টা ধরলে, সেই মধ্যমান থেকে কল্পিত গড়ের বিয়োগফলটাই হচ্ছে d। এখানে আমরা ধরে নিয়েছিলাম আমাদের কল্পিত গড় 35, সেখান থেকে আমরা x বাদ দিলাম, 35 থেকে 10 বাদ দিয়ে আমরা পেলাম 25 -25। 35 থেকে 22.5 বাদ দিয়ে আমরা পেলাম 12.5। 35 থেকে 35 বাদ দিয়ে পেলাম 0। 35 থেকে 45, 45 থেকে 35 বাদ দিলাম আমরা পেলাম 10। 55 থেকে 35 বাদ দিয়ে আমরা পেলাম 20। তাহলে আমরা d এর মান পেয়ে গেলাম। আমাদের আরেকটা বিষয় দরকার হবে, সেটা হচ্ছে fd লাস্ট। fd আমরা কিভাবে বের করব, এই d এর সাথে f এর গুণফল বের করব। d এর সাথে f এর গুণফল আমরা বের করব। তাহলে d এর সাথে f এর গুণফল বের করি আমরা। 25 10 হচ্ছে 250 -250। এইখানে 20 12.5 গুণ করলে আমরা পাবো হচ্ছে, এইখানেও আমরা -250 পাবো। আবার এখানে 50 এর সাথে আমরা যদি 0 গুণ করি, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 0। 50 এর সাথে আমরা 0 গুণ করলাম, পাবো 10 এর সাথে -25 গুণ করে পেলাম -250। 20 এর সাথে 12.5 গুণ করে পেলাম -250। 50 এর সাথে 0 গুণ করে পেলাম 0। 25 এর সাথে 10 গুণ করে আমরা পাবো হচ্ছে 250, এটা হচ্ছে +250। আবার 10 এর সাথে 20 গুণ করে আমরা পাবো 200। সামেশন অফ
সামেশন অফ এফডি। সামেশন মানে হচ্ছে এগুলোর যোগফল। তাহলে এগুলোর যোগফল হিসেবে আমরা কত পাবো, যে এখানে মাইনাস পাচ্ছি আমরা 500, 250 250 হচ্ছে মাইনাস 500, আর এখানে প্লাস পাচ্ছি আমরা 200 250 450। তাহলে মাইনাস 500 থেকে আমরা 450 বাদ দিলে আমরা থাকবে হচ্ছে মাইনাস 50। সামেশন অফ এফডি হিসেবে আমরা পেলাম মাইনাস 50। আর সামেশন অফ এন দরকার আমাদের। এন সমান আমরা কত পাবো, এন হচ্ছে এই ফ্রিকোয়েন্সির যোগফল। আমরা আগেই বলেছি এন হচ্ছে গণসংখ্যার মোট গণসংখ্যার সমষ্টি বা মোট গণসংখ্যা। এখানে আমরা কত পাই, 10 20 30 50 80 90 আর 25 হচ্ছে 115। আমরা আমাদের সূত্রের জন্য প্রয়োজনীয় যে সকল উপাত্ত প্রয়োজন ছিল আমরা সবগুলোই বের করে নিলাম। এখন আমরা সূত্র বসাই। আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে গড়ের সূত্রটা বলেছিলাম a প্লাস সামেশন অফ এফ ডি বাই এন। প্রত্যক্ষ পদ্ধতিতে গড়ের সূত্র হচ্ছে a প্লাস সামেশন অফ এফ ডি বাই এন। এখানে আমরা এর মান বের করেছিলাম। এখানে আমরা a সমান আগে আমরা লিখেছিলাম যে a সমান হচ্ছে 35। তোমাদের হয়তো মনে আছে যে শুরুতে আমরা বলেছিলাম যে এর মান কল্পিত করে আমরা ধরে নিয়েছিলাম। তাহলে a সমান হচ্ছে 35 যোগ n হচ্ছে 115। সামেশন অফ এফ ডি সমান হচ্ছে মাইনাস 50। 35 যোগ এই 50 কে মাইনাস 50 কে 115 দিয়ে ভাগ করলে আমাদের হবে হচ্ছে মাইনাস 0.434 মাইনাস 0.434 সমান 35। এটা প্লাস মাইনাস মাইনাস হয়ে গেলে 35 থেকে আমরা বাদ দিব হচ্ছে 0.434 সমান আমরা কত, 35 থেকে যদি 0.434 বাদ দিয়ে দেই তাহলে আমরা পাবো 34.57। তোমরা আগের নিয়মে যদি অঙ্কটা দেখে থাকো তাহলে দেখবে আগের নিয়মেও আমাদের গড় আসছিল 34.57। তাহলে আমরা বললাম যে গড় বের করার জন্য মূলত দুইটি সূত্র আছে, দুই ধরনের সূত্র আছে। একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে গাণিতিক গড় বের করার নিয়ম, আর একটা হচ্ছে সরাসরি সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় বের করার নিয়ম। এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। আর প্রত্যক্ষ পদ্ধতিতে গাণিতিক গড় বের করার নিয়ম হচ্ছে সামেশন অফ এফ এক্স বাই এন। আমার কাছে মনে হয় যে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে করাটাই তোমাদের জন্য সহজ হবে। আবার অনেকেই আছো যে প্রত্যক্ষ পদ্ধতিতে করতে চাইবে, এই জন্য আমি তোমাদের দুই ধরনের সূত্র দিয়েই অঙ্কটা করে দেখালাম। তাহলে এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় বের করার সূত্র, এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে গাণিতিক গড় বের করার সূত্র। আমরা এতক্ষণ শ্রেণীব্যক্তি মূলত কয়েকটা অঙ্ক দেখলাম। প্রথমত হচ্ছে যদি শ্রেণীব্যক্তি দেওয়া না থাকে, বিন্যস্ত ডাটা কিন্তু শ্রেণীব্যক্তি দেওয়া নেই, সেই ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করে তোমরা গাণিতিক গড় বের করতে পারবে। আবার শ্রেণীব্যক্তি দেওয়া আছে, বিন্যস্ত ডাটা, এই সূত্র দিয়ে গাণিতিক গড় বের করবে। আবার যদি অবিন্যস্ত ডাটা হয় সেই ক্ষেত্রে গাণিতিক গড়ের সূত্র হবে সামেশন অফ এক্স বাই এন। যদি ডাটা অবিন্যস্ত থাকে তাহলে গাণিতিক গড়ের সূত্র সামেশন অফ এক্স বাই এন। সর্বশেষ আমরা সংক্ষেপে আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে যদি মুক্ত প্রান্ত বা খোলা প্রান্ত বিশিষ্ট থাকে, যদি উপাত্তটা মুক্ত প্রান্ত হয় বা প্রান্ত খোলা থাকে সেক্ষেত্রে তোমরা কিভাবে গাণিতিক গড় বের করবে। যেমন ধরো এরকম হইতে পারে যে ক্লাস ইন্টারভ্যাল তোমাদের দেওয়া থাকলো এরকম, এখানে 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, অর্থাৎ তোমার শুরুতে কত আছে এটা দেওয়া নাই, শেষে কত থাকবে সেটাও দেওয়া নাই। যদি এরকম ক্লাস ইন্টারভ্যাল বা শ্রেণীব্যক্তি দেওয়া থাকে তাহলে তোমরা কি করবে? এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে তোমরা দেখবে যে সম্ভাব্য শ্রেণীব্যক্তিটা কত। তোমরা গণসংখ্যা নিবেশন করেছো, সেখানে হয়তো দেখছো যে প্রত্যেকটা ক্লাস ইন্টারভ্যাল দেওয়া হয় 40 থেকে 50, শ্রেণীব্যক্তি কত 10, 50 থেকে 60 শ্রেণীব্যক্তি 10, 60 থেকে 70 শ্রেণীব্যক্তি
10। এরকম যদি হয় এই ক্ষেত্রে আমরা ধরে নিব যে এইখানেও শ্রেণীবৃত্তি 10ই হবে। যেহেতু প্রত্যেকটাতে শ্রেণীবৃত্তি 10 করে দেওয়া আছে সেহেতু তোমরা ধরেই নিবে যে শ্রেণীবৃত্তি এইখানেও 10ই হবে। সেই হিসাবে তোমরা এখানে ক্লাস মধ্যমান বের করবে। তাহলে এখানে মধ্যমানটা কত হবে? আমরা ধরে নিব যে এখানে হবে 30, তাহলে 30 40 70, এখানে হবে 35 45 55 65, এখানে হবে, তাহলে আমরা ধরে নিব এখানে কাল্পনিকভাবে 80 হবে, তাহলে এখানে হবে 75। এইভাবে তোমরা শ্রেণীর মধ্যমানটা বের করে নেবে, তারপর সূত্র অনুযায়ী করে নিতে পারো। অথবা তোমরা কার্ল পিয়ারসনের একটা সূত্র আছে যে মধ্যক এবং প্রচুরক নির্ণয় করে গাণিতিক গড় নির্ণয় করা যায়। যদি শ্রেণীবৃত্তি দেওয়া না থাকে তাহলে মধ্যক এবং প্রচুরক ওটা দরকার নেই তোমাদের, তোমরা শুধু এটাই মনে রাখবে যে যদি এরকম থাকে যে খোলা প্রান্ত দেওয়া থাকে, কোনো অঙ্কে যদি এরকম দেওয়া থাকে যে প্রথমে কত এটা দেওয়া নাই, শেষে কত এটা দেওয়া নাই, সেক্ষেত্রে তোমরা মাঝখানে শ্রেণীবৃত্তিটা কত এটা বের করবে, বের করে ধরে নেবে যে এটা যদি অসম শ্রেণীবৃত্তি হয় তাহলে এইগুলাতে যত শ্রেণীবৃত্তি এইখানেও শ্রেণীবৃত্তি ততই হবে, এইখানেও শ্রেণীবৃত্তি একই হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মূলত কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের 3টি পরিমাপের মধ্যে একটি পরিমাপ আলোচনা করলাম, সেটা হচ্ছে গাণিতিক গড়। গাণিতিক গড় বা অ্যারিথমেটিক মিন নিয়ে আলোচনা করলাম। আমরা বলছি যে গড় হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে জ্যামিতিক গড়, তরঙ্গ গড় এবং দ্বিঘাত গড়। তোমাদের ওই গড়গুলোর কোনো প্রয়োজন হবে না, আমরা সমাজবিজ্ঞানের গবেষণায় মূলত এই গাণিতিক গড়টাই ব্যবহার করে থাকি। তোমরা এই সূত্রগুলো, এই দুটি সূত্র মূলত তোমরা ফলো করবে। প্রত্যক্ষ পদ্ধতি এবং সংক্ষিপ্ত পদ্ধতি দুটি সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটা করার চেষ্টা করলাম। তোমরা বাসায় প্র্যাকটিস করবে, তারপরে যদি তোমরা বুঝতে সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো, বা আমার এখানেও তোমরা আমাদের গ্রুপেও লিখতে পারো। লিখলে আমরা তোমাদের কোথায় প্রবলেম নেক্সট ক্লাসে আবার প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায়। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।